গুড আফটারনুন। বিম কলাম ক্লাসের দ্বিতীয় ক্লাসে, বিম কলাম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, আজ আমরা মেথডস অফ অ্যানালাইসিস ফর রিকোয়ার্ড স্ট্রেংথ এটা দেখব। সাথে আসলে অ্যাকচুয়ালি মেথড গুলাই দেখবো যে কি কি মেথড অ্যাভেলেবল, এবং তার মধ্যে এই বইয়ে যে মেথডটা ফলো করা হয়েছে মোমেন্ট ম্যাগনিফিকেশন মেথড, যেটা আসলে একটা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড, সেটারও ডিটেইল আমরা একটু দেখবো। তো এর আগে আমরা দেখে আসতে চাই, গত ক্লাসে আমরা ইন্টারাকশন ফর্মুলা এএসসি ম্যানুয়ালে কিরকম আছে সেটা দেখেছিলাম, এবং এক ধরনের ইকুয়েশন বাট দুই ধরনের মডিফিকেশন দেখেছিলাম, যে একটা হলো কম অ্যাক্সিয়াল স্ট্রেংথের জন্য অ্যাক্সিয়াল স্ট্রেংথের কম বা প্রভাব, আর মোমেন্টের প্রভাব বেশি সেরকম হলে, আর একটা দেখেছিলাম যে অ্যাক্সিয়াল স্ট্রেংথের প্রভাব বেশি মোমেন্টের প্রভাব কম সেরকম হলো কি। এবং একটা এক্সাম্পলও দেখেছিলাম, আমরা একটা কলাম বা একটা ডব্লিউ সেকশন, যে এই 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 এক্সাম্পলটা দেখেছিলাম, যেখানে ল্যাটারাল লোডও আছে, আবার গ্র্যাভিটি লোডও আছে বা অ্যাক্সিয়াল লোডও আছে। তাহলে এই সেকশনটায় W10/49 এটা কি এই লোডিং কন্ডিশনের জন্য এবং এই স্প্যান লেন্থ সাপোর্ট কন্ডিশনের জন্য সাফিসিয়েন্ট কিনা এআইএসসি এর ম্যানুয়াল অনুযায়ী বা এএসসি স্পেসিফিকেশন অনুযায়ী। সো এই এক্সাম্পলটা আমরা দেখেছিলাম। আর আজকে দেখবো যে আম, এটার আরো একটু ইলাবোরেশন আর কি। আমরা যে ইকুয়েশন দেখেছি এই ইকুয়েশনের মধ্যে আরো কিছু আসবে, অর্থাৎ এই যে এখানে যে ইফেক্টটা নিয়েছিলাম আমরা, সেই ইফেক্ট গুলো আরো স্পেসিফিক্যালি ক্যালকুলেট করতে হবে। ইফেক্ট বলতেই যে পি ইউ, এম ইউ এক্স এবং এম ইউ ওয়াই এই ভ্যালুগুলো। তো আমরা এই মেথডের মাধ্যমে আসলে জানতে পারবো যে মেম্বারের এন্ডে আসলে মোমেন্ট থাকলে সেখানে প্রাইমারি মোমেন্টের সাথে সেকেন্ডারি মোমেন্টও জেনারেট হয়, যেটা আসলে ডিফ্লেকশনের জন্য বা ডিসপ্লেসমেন্টের জন্য। এটার একটা ট্রিটমেন্ট আমরা এখানে দেখবো। এটা ভেরি ইম্পর্ট্যান্ট কলাম ডিজাইনের জন্য। এবং এখানে আমরা যেটা দেখব সেটা আসলে রিইনফোর্সড কংক্রিটে আমরা যে লং কলাম ডিজাইন শিখেছি। আমার লেকচারে ইউটিউবে অলরেডি দেওয়া আছে, লেকচার 1 থেকে 9টার লেকচার দেওয়া আছে, মানে লেকচার 1 থেকে লেকচার 9, যেটা লেকচার রিইনফোর্সড কংক্রিট, ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট প্লে লিস্টের মধ্যে শেষের দিকে আমার আমার যে প্লে লিস্ট আছে ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারস, তার মধ্যে আসলে দেওয়া আছে। আমি এখানে একটু ওপেন করে দেখাতে পারি। এখানে আমি যে প্লে লিস্ট ওপেন করে রেখেছি ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, এখানে যে লেকচার 1 থেকে ডিজাইন রিইনফোর্সড কংক্রিট স্লেন্ডার কলাম ডিজাইন লেকচার 1 থেকে লেকচার 9 পর্যন্ত। তো আমার সাজেশন হচ্ছে, যারা আসলে স্টিল এবং কংক্রিট ডিজাইনে প্যারালেলি এক্সপার্ট হতে চায়, ভালো করতে চায় এবং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রাখতে চায়, তাদের জন্য এই কংক্রিট ডিজাইনটা এবং স্টিল ডিজাইনটা প্যারালালি দেখার জন্য বলবো। স্পেশালি এই যে লং কংক্রিটের লং কলাম কিভাবে ডিজাইন করতে হয়, সিলিন্ডার কলাম, তাহলে সেইটা এবং স্টিলের এইটা, এই দুইটা প্যারালালি দেখলে আসলে স্টিল এবং কংক্রিট ডিজাইনের সিমিলারিটি এবং তাদের মধ্যে যে কিছুটা পার্থক্য আছে সেটা কম্পারেটিভলি ভালো বোঝা যাবে। আমরা আসলে দেখবো আজকে যে স্টিলে যে ইকুয়েশন গুলা শিখবো সেগুলা কংক্রিটের অলমোস্ট সিমিলার, বাট নোটেশন গুলো একটু একটু ডিফারেন্ট, বা মানে কি পার্থক্য এবং কি সিমিলারিটি আছে সেটা কম্পেয়ার করলে বোঝা যাবে। সো আমার মনে হয় দুই ধরনের লেকচার পাশাপাশি দেখলে আসলে মানে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে যে স্টিল ডিজাইন এবং কংক্রিট ডিজাইনে কি কি সিমিলারিটি আছে এবং কি কি ডিফারেন্স আছে। তো আমি এখানে পড়ে শুরু করি। The foregoing approach to the analysis of members subjected to both bending and axial is load is satisfactory so long as the axial load is not too large. আমরা এই যে আগের যে ইকুয়েশন দেখেছি, যেটা দিয়ে এক্সাম্পলও করেছি, সেখানে ইকুয়েশন ওইটা ব্যবহার করতে পারবো আমরা যতক্ষণ এক্সিয়াল লোড খুব বেশি এক্সেসিভ না। এক্সেসিভ হলে কি হবে, এক্সেসিভ হলে সমস্যাটা কি? দ্য প্রেজেন্স অফ দ্য axial load produces secondary moments, and unless the axial load is relatively small, these additional moments must be accounted for. সো এটা অ্যাক্সিয়াল লোড থাকলে, খুব বেশি অ্যাক্সিয়াল লোড থাকলে যেটা হবে সেটা হচ্ছে এন্ডে মোমেন্ট তৈরি হবে। সেই মোমেন্ট গুলা কনসিডার করে আমরা অবশ্যই ডিজাইন করতে হবে। For an explanation, refer to figure 6.3, which shows a beam column with an axial load and transverse uniform load. মানে এখানে আসলে কোন কোনটার জন্য এটা নিতে বলছে সেটা আমরা একটু দেখবো, যে সেকেন্ডারি মোমেন্ট যে জেনারেট হবে সেই সেটাতে যাওয়ার জন্য এই কথাগুলো আমরা বলছি। তো এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি, একটা সিম্পলি সাপোর্টেড কলাম, দুই এন্ডে যে পিন
পিন কানেকশন আছে, ঠিক আছে, এবং এখানে ধরো উইন্ড লোড আসছে, ল্যাটারালি উইন্ড লোড এসেছে এই মেম্বারটাতে, তাহলে এটা কি হবে, এরকম ভাবে ডিফ্লেক্ট করে যাবে। তো ডিফ্লেক্ট করে গেলে এখানে এই যে ফ্রি বডিতে, এই যে এখানে দেখো কি কি ফোর্স আসবে, তাহলে এখানে অ্যাক্সিয়াল ফোর্স উপর থেকে থাকলো, এই অ্যাক্সিয়াল ফোর্স এখানে এই যে ব্যালান্সড হবে, আর এখানে ডেফিনেটলি যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, পি ইন্টু ওয়াই এই সমান মোমেন্ট হবে, এখানে এম ইকুয়াল টু তাহলে পি ইন্টু ওয়াই, রাইট, আমি এই পয়েন্টে যেহেতু ডিসপ্লেসমেন্ট ওয়াই দেখেছি সেটাও আসবে। তো এই মোমেন্টটা অ্যাপ্লিকেশনের সাথে সাথে দেখো এখানে কিন্তু আরো সেকেন্ডারি, এই যে এখন যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই মোমেন্টের কারণে এখন এটার ডিসপ্লেসমেন্ট আরো বেড়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আসলে এটা মানে কি হবে, একটা আইটারেটিভ প্রসেস হবে, আহ, এবং এক সময় গিয়ে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অর্জিত হবে। তো এই যে ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট যে হলো এবং সেখানে অ্যাক্সিয়াল লোড আছে, তার জন্য এটা ডিসপ্লেসমেন্ট আরো বেড়ে যাবে, কারণ সেখানে অ্যাডিশনাল মোমেন্ট জেনারেট হচ্ছে। তো এই কারণে এই মোমেন্ট যেটা আসছে সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মোমেন্ট। এই সেকেন্ডারি মোমেন্টটাকে তোমার ডিজাইনে ইনক্লুড করতে হবে, এটাই হচ্ছে এখানে আলোচনার মাধ্যমে বোঝানো হয়েছে। তো আমরা সেটা একটু পড়ে শেষ করি। At an arbitrary point O, there is a bending moment caused by the uniform load and an additional moment Py caused by the axial load acting at an eccentricity from the longitudinal axis of the member. ও, এখানে আসলে m ইকুয়াল টু না, সরি, m হচ্ছে, আমি একটু লিখতে ভুল করেছি, মানে এখানে m ইকুয়াল টু এটা লিখেছি, m আসলে এই যে ল্যাটারাল লোড থেকে w থেকে যে মোমেন্ট সেটা হচ্ছে এখানে m, ঠিক আছে, এই mটা হচ্ছে ওইটা। আর এখানে আসলে অ্যাডিশনাল মোমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে পি ইন্টু ওয়াই, ঠিক আছে। তাহলে এম এর কারণে, অ্যাক্সিয়াল লোডের কারণে এটা ধরলাম আমরা ডিসপ্লেসমেন্ট হলো না, এই যে যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ল্যাটারাল লোডের কারণে। তাহলে এই ল্যাটারাল লোডের কারণে যে ওয়াই ডিসপ্লেসমেন্ট হলো, এখন পিটা দেখো এখানে কাজ করার ফলে এখানে কিন্তু অ্যাডিশনাল একটা মোমেন্ট এই যে পি ইন্টু ওয়াই চলে আসবে। তাহলে ল্যাটারাল লোডের জন্য যে ডিসপ্লেসমেন্ট ঘটছে সেইটার কারণে অ্যাক্সিয়াল যে লোড আছে সেইটা একটা অ্যাডিশনাল মোমেন্ট তৈরি করছে, তাহলে এই মোমেন্ট আবার এই ডিসপ্লেসমেন্টটাকে কি করবে, বাড়িয়ে দিবে, ঠিক আছে, এটা ডিসপ্লেসমেন্ট আরো এরকম বেড়ে যাবে। এখন এই যে সেকেন্ডারি যে মোমেন্ট, মানে অ্যাডিশনাল যে মোমেন্টটা জেনারেট হলো ডিসপ্লেসড শেপের জন্য, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি মোমেন্ট। আর এই যে এম যেটা অ্যাপ্লাইড লোডের জন্য হলো সেটাকে আমরা বলছি প্রাইমারি মোমেন্ট। এটা এমন হতে পারে যে ফিক্সড ফ্রেমে, রিজিড ফ্রেমে আসলে কি হয়, এখানে বিম থেকে আসলে কলামে মোমেন্ট ট্রান্সফার, তাইলে এটা এন্ড মোমেন্টও হতে পারে, এরকম ল্যাটারাল লোড থেকে অলওয়েজ আসতে হবে সেরকম নয়। গ্র্যাভিটি লোডের আন্ডারেই আমরা জানি যে বিম থেকে আসলে কলামে এরকম মোমেন্ট ট্রান্সফার হবে, তাহলে এটা এই মোমেন্টটা আসলে এই গ্র্যাভিটি লোড থেকেও আসতে পারে। তো আহ, এই সেকেন্ডারি মোমেন্ট এটাকে যে ইনক্লুড করতে হবে, এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এর ম্যাগনিটিউডও যে অনেক বেশি হতে পারে সেইটারই ট্রিটমেন্ট এখানে দেওয়া হবে, আমরা দেখব। আমরা আসলে পড়ে বুঝে নেই। This secondary moment is largest where the deflection is largest. Definitely, y যে ডিসপ্লেসমেন্টটা দেখলাম সেটা সিম্পলি সাপোর্টেড কলাম হলে মিড স্প্যানে বেশি হবে, অতএব এই ম্যাক্সিমাম মোমেন্টটা হবে মিড স্প্যানে। ইন দিস কেস এট দ্য সেন্টার লাইন, দ্যাট মিনস এট দ্য মিড স্প্যান, হোয়ার দ্য টোটাল মোমেন্ট ইজ ডব্লিউ এল স্কোয়ার বাই 8 প্লাস পি ইন্টু ডেল্টা। এর ম্যাক্সিমাম মোমেন্ট ডব্লিউ এল স্কোয়ার বাই 8, যেহেতু সিম্পলি সাপোর্টেড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট এট মিড স্প্যান ইজ ডব্লিউ এল স্কোয়ার বাই 8। আর কনসেন্ট্রেটেড লোড যেহেতু এখানে এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা, মিড স্প্যান আমরা ডেল্টা ধরলাম ডিসপ্লেসমেন্ট, তাহলে পি ইন্টু ডেল্টা। Of course, the additional moment causes an additional deflection over and above that resulting from the transverse load. এইটুকুই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইনক্লুড করতে হবে। The additional moment causes an additional deflection, এটা ঠিক আছে। সো এটা ডিফ্লেকশনটা আরো বাড়িয়ে দিবে, তাহলে মোমেন্ট তখন কি হবে, আরো বাড়বে। সো এরকম করে মোমেন্ট অ্যাকচুয়ালি যা দেখতে পাচ্ছি তার চেয়ে আরো বেশি মোমেন্টটা হবে। সো এই মোমেন্টটাই আমাকে ক্যালকুলেট করে তারপরে আসলে এই যে এমইউ এক্স এমইউ ওয়াই যেটা ইন্টারাকশন ফর্মুলায় ওই এগুলো নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। মোমেন্ট স্ট্রেন্থ নির্ণয়ের ফর্মুলা আমরা অলরেডি শিখেছি, এখন হচ্ছে এই যে সেকেন্ডারি মোমেন্টের জন্য যে মোমেন্ট ডিমান্ড বেড়ে যাবে সেইটাই আমরা নির্ণয় করব কিভাবে, সেটা দেখানো হচ্ছে এখানে। বিকজ দ্য টোটাল ডিফ্লেকশন ক্যান নট বি ফাউন্ড ডিরেক্টলি, দিস প্রবলেম ইজ নন লিনিয়ার। আমরা এই যে সেকেন্ডারি মোমেন্ট যেটা দেখছি এটা নন লিনিয়ার প্রবলেম, মানে ডিরেক্টলি ক্যালকুলেট করা যায় না। Without knowing the deflection, we cannot compute the moment. So it's a circular problem actually. So to calculate the deflection, you need the moment.
but to calculate the moment you need the deflection. So you see there, moment ক্যালকুলেট করতে আমার কি লাগছে, ডিফ্লেকশন ক্যালকুলেট করা লাগছে, ডেল্টা। আর এই ডেল্টা আমি পাচ্ছি না যদি মোমেন্ট না জানা থাকলে, তাহলে এটা হচ্ছে সার্কুলার প্রবলেম। সো এখানে আমরা দেখবো যে এই যে কিছু অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করা হবে, যেটা আসলে আইটারেটিভ প্রসেসে সলভ করে। যে ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট ধরে নিল, তাহলে তার করেসপন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করলো, পরে আবার ডিসপ্লেসমেন্ট নির্ণয় করা হলো। তাহলে ইনিশিয়াল যে ডিসপ্লেসমেন্ট ধরেছিলাম আর ফাইনাল যেটা ক্যালকুলেট করে পেলাম, এরা যতক্ষণ না কনভার্স করবে ততক্ষণ এরকম আইটারেটিভ প্রসেসে ট্রায়াল এন্ড এররে যেতে থাকতে হবে। কনভার্জেন্স অ্যাচিভ হলে তাহলে সেটাই হচ্ছে আমার ফাইনাল মোমেন্ট। তো এই সেকেন্ড অর্ডার মোমেন্ট ক্যালকুলেশনের প্রসিডিউরটা আসলে আইটারেটিভ হয়। ঠিক আছে, আমরা সামনে পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। In addition to the secondary moments caused by member deformation, member deformation moments shown in figure 6.4a, or figure দেখবো একটু পরেই, additional secondary moments are present when end of the member translates with respect to the other. তাহলে দেখো এখানে এটা এই লাইনটা পড়ে নাই। These moments are called p delta moments and are illustrated in figure 6.4b. দেখো কি বললাম, একটা হলো মেম্বার ডিফরমেশনের সাথে সম্পর্কযুক্ত। আমরা এই যে দেখলাম যে মেম্বারটা এরকম ডিফ্লেক্ট করে গেল। আরেক ধরনের যেটাকে আমরা এই যে পি ডেল্টা বলছি, দেখো পি স্মল ডেল্টা। আর আরেক ধরনের মোমেন্টও আসবে যদি আমার জয়েন্টটাই মনে করো ডিসপ্লেসড হয়ে যায়, সেটাকে আমরা বলবো যে পি ক্যাপিটাল ডেল্টা। একটা হচ্ছে পি স্মল ডেল্টা যেটা মেম্বার ডিফরমেশনের সাথে যুক্ত, মানে মেম্বার ডিফ্লেক্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে পি ক্যাপিটাল ডেল্টা যেটা আসলে মেম্বার ট্রান্সলেশনের সাথে জড়িত। ট্রান্সলেশন মানে কি, দেখো একটা হলো মেম্বার ডিফরমেশন, আমার এই যে মেম্বারটা এরকম বেঁকে গেছে, এটা হচ্ছে পি, এটা হলো ডেল্টা। কিন্তু এমন যদি হয় যে আমার মেম্বার ইনিশিয়াল এরকম ছিল, একটা ল্যাটারাল লোড আসার কারণে এরকম ডিসপ্লেস হয়ে গেছে, এই যে এটা হলো ডেল্টা। তাহলে তখন এই মোমেন্ট, এখানে যে মোমেন্ট জেনারেট হবে সেটা হচ্ছে পি ডেল্টা, আর এক্ষেত্রে হচ্ছে পি স্মল ডেল্টা। ঠিক আছে, এই রিইনফোর্সড কংক্রিট ডিজাইনও আসলে এরকম ভাবে বলা হয়েছে, স্টিলও একই ভাবে রেখেছে। তো এখন বলার সময় আহ, বলতে হবে এইভাবে যে পি ক্যাপিটাল ডেল্টা না পি স্মল ডেল্টা, কোন মোমেন্টের কথা বলছেন। বাট এটা ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা, আমরা নিজের ফিগার যদি দেখো তাও এখান থেকে বোঝা যাবে। দেখো এই যে অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল মেম্বার অ্যাক্সিয়ালি থাকবে, কিন্তু মানে এন্ড ট্রান্সলেশন হবে না, জয়েন্ট ট্রান্সলেশন হবে না, বাট মেম্বার ডিফর্ম হয়ে যাবে, কলাম হয়তো বেঁকে যাবে। আর এখানে যেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে কলামের একটা এন্ডই একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট, সার্টেন পজিশনে ডিসপ্লেসড হয়ে গেছে। তো এটা হতে পারে যে ল্যাটারাল লোড আসছে সেই কারণে ল্যাটারালি ডিসপ্লেস হয়েছে, দ্যাটস ফিজিবল। বাট এমনও হতে পারে যে গ্র্যাভিটি লোডের কারণে মোমেন্ট ফ্রেম, আনসিমেট্রিক্যাল ফ্রেম ওরিয়েন্টেশন এবং আনসিমেট্রিক্যাল লোডিং এর জন্য এরকম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হতে পারে। ঠিক আছে, এবং এইটা সাধারণত আনব্রেসড ফ্রেমে হয়। ব্রেস্ট ফ্রেমে এরকম ল্যাটারাল ট্রান্সলেশন সাধারণত হয় না। আমরা যে ব্রেস্ট ফ্রেম আনব্রেসড ফ্রেম সামনের ক্লাসে আলোচনা নিয়ে আসবো, বাট দেখবো। তো তাহলে আমার মনে হয় এখান থেকে ক্লিয়ার যে ল্যাটারালি যদি আমার কোনো মেম্বার ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে পি ক্যাপিটাল ডেল্টা। আর যদি মেম্বারের ডিফরমেশন হয়, মেম্বার ডিফরমেশন মানে জয়েন্ট গুলা সেম জায়গায় থাকবে, নোট সেম থাকবে, বাট মেম্বার ডিফর্ম হয়ে যাবে, তাহলে হচ্ছে পি স্মল ডেল্টা। ঠিক আছে, এরকম মনে রাখলেও চলবে। ইন এ ব্রেস্ট ফ্রেম, দেখো ব্রেস্ট হচ্ছে আমরা যে এরকম ফ্রেম বলতে পারি, অনেক কিছুই দেখাতে হচ্ছে। ব্রেস্ট ফ্রেম হচ্ছে যা সিম্পলি, এটা যদি হয় যে আমার দুই পাশে রোলার আছে, তাহলে আমরা এরকম ক্রস ব্রেসিং ব্যবহার করতে পারি, রাইট? তাহলে এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম। আর যেটা বিল্ডিং ফ্রেম যদি এরকম হয় যেখানে কোনো ব্রেসিং ব্যবহার করি নাই, কিন্তু বিম আর কলাম এই কানেকশন গুলো হচ্ছে রিজিড কানেকশন, তাহলে এটা আনব্রেসড ফ্রেম হতে পারে। ঠিক আছে, আমরা এটাকে আনব্রেসড ফ্রেম বলতে পারি। সো ব্রেস্ট ফ্রেম বলতে যেটা যে ল্যাটারাল ট্রান্সলেশন হবে না, আর আনব্রেসড মানে ল্যাটারাল ট্রান্সলেশন অ্যালাউড, তার মানে ল্যাটারাল ট্রান্সলেশন হতে পারে। ঠিক আছে, ইন এ ব্রেস্ট ফ্রেম দ্য মেম্বার এন্ডস ডু নট আন্ডারগো ট্রান্সলেশন। দেখো, সো অনলি পি ডেল্টা মোমেন্টস আর প্রেজেন্ট। এই পি ডেল্টা এটাতে, এই যে ব্রেস্ট ফ্রেম যেটা সেটাতে শুধু পি স্মল ডেল্টা এটা আসবে, কিন্তু আনব্রেস্ট ফ্রেম যেটা, তার মানে ল্যাটারাল ট্রান্সলেশন অ্যালাউড, সেটাতে আমরা পি স্মল ডেল্টা এবং পি ক্যাপিটাল ডেল্টা দুইটাই পাবো। ইন অ্যান আনব্রেসড ফ্রেম দেখো, the additional moment p delta, p capital delta increases the end moment.
The distribution of the moments The distribution of moments in the member is therefore a combination of the primary moment. প্রাইমারি মোমেন্ট মানে ওই যে লোড থেকে যেটা আসছে, আইদার গ্র্যাভিটি লোডের জন্য এন্ড মোমেন্ট অথবা ল্যাটারাল লোডের জন্য মেম্বারে মোমেন্ট। প্রাইমারি মোমেন্ট বলতে যে এম যেটা, ঠিক আছে। দেন আরো কি আসবে, দ্য পি ডেল্টা স্মল ডেল্টা মোমেন্ট অ্যান্ড দ্য পি ক্যাপিটাল ডেল্টা মোমেন্ট। সো ব্রেস্ট ফ্রেম হলে এই পি ক্যাপিটাল ডেল্টা থাকবে না, শুধু প্রাইমারি মোমেন্ট এবং পি স্মল ডেল্টা মোমেন্ট আসবে। আর আনব্রেস্ট ফ্রেম হলে এই তিনটাই আসবে, প্রাইমারি মোমেন্ট, পি স্মল ডেল্টা মোমেন্ট, পি সেকেন্ড পি ক্যাপিটাল ডেল্টা মোমেন্ট, ঠিক আছে। An unbraced frame, an unbraced rigid frame depends on the transfer of moments at its joints for stability. এই যে unbraced frame বলতে এটার কথা বলেছে। For this reason, unbraced frames are frequently referred to as moment frames. Multi-story buildings can resist a combination of multi-story buildings can consist of a combination of braced frames and moment frames. For all but simplest of the structures, a computerized frame analysis is required to obtain the bending moments and axial loads. The analysis gives the required strength of members. As covered in chapter 4 of this book, the available strength of compression members takes into account the member out of straightness and inelasticity. আমরা কম্প্রেশন মেম্বার ক্যালকুলেশনে যে আউট অফ প্লামনেস বা ইনিশিয়াল ক্রুকেডনেস এটার এফেক্ট কিন্তু নিয়েছি, যে এর জন্য এখানে কিছুটা লোড ক্যারিং ক্যাপাসিটি কম আসবে, সেটা এখানে বলা হচ্ছে। The analysis for the required distance should account for the displaced geometry, member out of plumbness, that means deviation from the vertical, and inelasticity. তো এই সবগুলাই আমাকে আসলে কাউন্ট করেই মোমেন্ট ক্যালকুলেট করে তারপরে মেম্বার ডিজাইন করতে হবে। Ordinary structural analysis method do not take the displaced geometry into account. That do not take the displaced geometry into account are called first order methods. তার মানে আমরা যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, স্টিফনেস মেথড, ফ্লেক্সিবিলিটি মেথড অনেক কিছু আছে, সেগুলো যদি ব্যবহার করি, ফর এক্সাম্পল অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথড বিভিন্নটা আছে, সে যেগুলাই ব্যবহার করি, যেখানে ডিসপ্লেসড শেপকে অ্যাকাউন্ট করে ক্যালকুলেশন করা হচ্ছে না, সেগুলো সবই হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। কিন্তু সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করতে হলে আমাকে আইটারেটিভ প্রসেসে যেতে হবে। দেখো পরের সেন্টেন্সে সেটা বলা হচ্ছে, আইটারেটিভ অ্যানালাইসিস আর দ্যাট অ্যাকাউন্ট ফর দিস ইফেক্টস আর রেফার টু অ্যাজ সেকেন্ড অর্ডার মেথডস। তো আইটারেটিভ অ্যানালাইসিস প্রসিডিউর আমি কি একটু আগেই এক্সপ্লেন করেছি, যে ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট ধরে নিব, তার করেসপন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব, তার জন্য করেসপন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব, তারপরে তার থেকে ডিসপ্লেসমেন্ট বের করব, ইনিশিয়াল এবং ফাইনাল ডিসপ্লেসমেন্ট চেক দিব যতক্ষণ না কনভার্স হবে। এইভাবে ট্রায়াল এন্ড এররে আমরা শেষ ক্যালকুলেশন করতেই থাকবো। তো হ্যান্ড ক্যালকুলেশনের চেয়ে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা এখানে সুবিধাজনক, কারণ আইটারেশনটা কম্পিউটারে দ্রুত হয় এবং কনভার্জেন্স অ্যাচিভমেন্ট সহজ হয়। AISC specification chapter C, which deals with this design for stability, provides three approaches for determining the required flexural and axial compressive strength. তো সেই মেথড গুলা কি কি? একটা হলো দ্য ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড, সেকেন্ড দ্য ইফেক্টিভ লেন্থ মেথড, এন্ড থার্ড দ্য ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড। সো এই চ্যাপ্টারে আসলে এই তিন মেথডই আছে। আমরা দেখবো যে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড, এটা আসলে অনেকটা অ্যাপ্রক্সিমেট, কিছু কিছু লিমিটেড ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, অন্যথায় আমাকে আইদার এই ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে আসতে হবে অথবা ইফেক্টিভ লেন্থ মেথডে আসতে হবে। আমরা এই বইয়ে দেখবো যে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডেরই একটা মেথড, যেটাকে মোমেন্ট ম্যাগনিফিকেশন মেথড বলা হয়েছে, সেটা ব্যবহার করা হবে। তো এই তিনটা মেথড সম্পর্কে একটু আলোচনা এখানে। The direct analysis method is a second order analysis that considers both the P small delta and P capital delta effects as an alternative। মানে এই ডাইরেক্ট অ্যানালাইসিসের অল্টারনেটিভ হিসেবে এর প্যারালালি যেটা ব্যবহার করা যেতে পারে সেটা হলো an approximate second order analysis as given in appendix 8 can be used। এখানে appendix 8 বলতে যে AISC ম্যানুয়ালের appendix 8 এর কথা বলা হচ্ছে। আমি বের করে দেখাতে পারি, বাট সময় যেহেতু বেশি সময় নিতে চাচ্ছি না, স্পেসিফিকেশনের শেষেই কিন্তু কমেন্টারি আছে, কমেন্টারি পর অ্যাপেন্ডিক্স আছে, সো যে কেউ চাইলেই এআইসি ম্যানুয়াল থেকে দেখে নিতে পারো।
এখানে দেখো এআইএসসি ম্যানুয়ালের এই চ্যাপ্টার সি তে কিন্তু আলোচনা করা আছে ডিজাইন ফর স্টেবিলিটি। আর এটা দেওয়া আছে অ্যাপেন্ডিক্স 8-এ, পরেরটা দেওয়া আছে অ্যাপেন্ডিক্স 7-এ। এই যে আমরা অ্যাপেন্ডিক্স গুলো দেখে নিতে পারি, ক্লাসের শেষে সময় হলে আমি একটু বের করে দেখাবো। দিস অ্যাপ্রোচ This approach uses amplified first order moments and axial loads. তো এইটাই বেসিক্যালি মোমেন্ট ম্যাগনিফিকেশন মেথড বলবো আমরা। রিইনফোর্সড কংক্রিটে আসলে এই মেথড ব্যবহার করা হয় যে প্রাইমারি যে মোমেন্ট সেই মোমেন্টকে সেকেন্ডারি ইফেক্ট ইনক্লুড করার জন্য কোনো একটা ফ্যাক্টর দ্বারা, যেটাকে আমরা মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বলি, গুণ করে বাড়িয়ে নেওয়া হয়। এইটাই আসলে, এইভাবে আসলে সেকেন্ড অর্ডার ইফেক্টটা অ্যাকাউন্ট করা হয়। ফার্স্ট অর্ডার মোমেন্টকে মোমেন্ট ম্যাগনিফিকেশন ভ্যালু দিয়ে গুণ করে বাড়িয়ে নিব, যাতে করে ওই তাহলে ওই মোমেন্টের মধ্যেই সেকেন্ডারি মোমেন্টও চলে আসে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। Both the second order analysis and the approximate second order analysis are considered direct analysis method. In the direct analysis method, member stiffnesses are reduced and the effective length factor K is equal to 1. K equal to 1 is used both in the analysis and in computing the available strength from AIC chapter 4. এটা একটু মনে রাখতে হবে। এখানে কি করা হয়, মেম্বার স্টিফনেসটা কমিয়ে নেওয়া হয়, কিন্তু ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে 1 রাখা হয়। এমনকি এমইউএক্স ক্যালকুলেশন এবং এটার যে মেম্বারের যে স্ট্রেংথ সেটা ক্যালকুলেশনেও। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে আমাদের। কে ইকুয়াল টু 1, বাট স্টিফনেসটা কমিয়ে নিতে হবে। ইআই ভ্যালু যেটা সেটা আমরা কমিয়ে নিব। তো সাধারণত তো ইও কমানো হয় স্টিলে, আমরা দেখেছি পেন্ডিং এর চ্যাপ্টারে বা কম্প্রেশনে, যে ইটাও আসলে ভ্যারিয়েবল হয়, রাইট? তো এই হাই যেটা স্টিফনেস, এটাকে আমরা আসলে কমিয়ে নিব, দেখব। সেকেন্ড মেথড হচ্ছে ইফেক্টিভ লেন্থ মেথড। The effective length method for analysis is covered in Appendix 7 of AISC manual. It also requires a second order or approximate second order analysis. Computation of the corresponding available strength has been discussed in Chapter 4, Compression Members. আমরা এই চ্যাপ্টারের 4-এ আলোচনা করেছি অলরেডি, এটা সেটা বলেছে। As the name implies, an effective length factor K must be determined. Member stiffnesses are not reduced. তো এই মেথডগুলোর মধ্যে পার্থক্য দেখো। আগেরটাতে স্টিফনেস রিডিউস করা হয়েছে, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর 1 ছিল। আর এখানে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর নির্ণয় করা হবে, স্টিফনেস রিডিউস করা হবে না। জাস্ট উল্টা এক কথায়। ঠিক আছে, কে ফ্যাক্টরটা ডিটারমাইন করতে হবে, যেখানে উপরেরটাতে কে ছিল 1, পরেরটাতে স্টিফনেস রিডিউস করতে হবে, উপরেরটা স্টিফনেস, সরি, সেকেন্ডটাতে ইফেক্টিভ লেন্থ মেথডে স্টিফনেস রিডিউস করা হবে না, আর প্রথমটাতে কিন্তু স্টিফনেস রিডিউস করা হবে। দুইটা জাস্ট উল্টা। আর থার্ড মেথড যেটা, এটা হচ্ছে কিছু লিমিটেশনস যদি আমরা মিট করি, তাহলে থার্ড মেথডটাও, যেটা আসলে এফেক্টিভলি ফার্স্ট অর্ডার মেথড, সেটা ইউজ করা যাবে, মানে লিমিটেড কিছু স্ট্রাকচারের ক্ষেত্রে। The first order analysis method is a simplified version of the direct analysis method that can be used when certain conditions are satisfied. এখানে শর্ত হলো এই যে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, certain conditions are satisfied. It is covered in Appendix 7 in AISC manual. For the AI available strength and effective length factor K equal to 1 is used, member stiffnesses are not reduced. এটা হচ্ছে একেবারে সিম্পল, কিন্তু লিমিটেড কন্ডিশনের জন্য এটা অ্যাপ্লিকেবল। এখানে K equal to 1, আবার মেম্বার স্ট্রেংথ স্টিফনেসও রিডিউস করা হয় না। All columns in real structures are subject to initial displacements that result from member out of plumbness. তো প্রত্যেকটা মেম্বারেই স্টিলে আমরা, এটা স্ট্রেইট ভার্টিক্যাল, এটা কখনোই তৈরি করা সম্ভব হয় না। তার মানে ইনিশিয়াল কিছু ডিসপ্লেসমেন্ট থাকেই, যেটাকে আউটম প্লামনেস বলা হয়। In each of the three analysis methods, member out of plumbness is accounted for by including fictitious lateral loads called notional loads in the load combination. So আমরা ASC স্টিল ডিজাইন লোড কম্বিনেশনে দেখব যে YI নামে একটা লোড আছে, YI লোড, যেরকম YI পাবো। ঠিক আছে, ক্যাপিটাল YI, আমার যতদূর মনে আছে, ইয়েস, এটাকে বলি আমরা হচ্ছে এই যে নোশনাল লোড।
এবং এটা অ্যাকাউন্ট করে হচ্ছে ইনিশিয়াল আউট অফ প্লামনেস, এর ম্যাগনিটিউডটা খুব কম হয় এবং এটা ডিপেন্ড করে সম্ভবত, আমি যদি ভুল না করি না, আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা আইদার মেম্বার ডাইমেনশনের উপরে নির্ভর করে নেওয়া হয় অথবা ডেড লোড বা লাইভ লোড, লাইভ লোড এরকম একটা পার্সেন্টেজ নেওয়া হয়, 2%, 3% এরকম আর কি 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 যেন নেওয়া হয়। সরি, আমি ভুলে গেছি, আমার মনে রাখা উচিত ছিল। মানে এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আর বের করে আমি দেখাতে পারবো, বাট সময় কম। সো নোশনাল লোডটাও তোমাকে স্টিল ডিজাইনে, যখন স্টিল ডিজাইন স্টিল বিল্ডিং ডিজাইন করব, তখন এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা কনসিডার করে ডিজাইন করতে হবে। The direct analysis method is the preferred method. So উপরে যে তিনটা বললাম তার মধ্যে ডিরেক্ট অ্যানালাইসিস মেথডটা প্রিফারেবল। If the appropriate software is available, a second order analysis is the method of choice. If a second order analysis is not available, the moment amplification method, which is an acceptable direct analysis approach, can be used. তো দেখো, আমরা যদি সফটওয়্যার ইউজ করি, ফর এক্সাম্পল ইটাপস, স্টার্ট প্রো বা আরো স্ট্রাকচারাল অ্যানালাইসিস সফটওয়্যার আছে, আমি ইটাপস স্টার্ট প্রো কথা বললাম, এগুলো বাংলাদেশে কমনলি ইউজ করে, সেই জন্য আরো অনেক সফটওয়্যার আছে, ইউএসএ, ইউরোপ, বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, ইউকে। তো সেগুলোতে ডিরেক্ট অ্যানালাইসিস কিন্তু ডিরেক্টলি এই যে আইটারেটিভ প্রসেসে করা যায়। বাট হ্যান্ড ক্যালকুলেশন যদি করি আমরা, যেটা এই যে বইয়ে করব দেখবো, সো সেখানে আমরা এই যে ডিরেক্ট অ্যানালাইসিস মেথডের একটা অল্টারনেটিভ বলতে পারি, ঠিক আছে, সেটা আমরা ইউজ করতে পারি। কি নাম? মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন মেথড। এই যে নিচেই আমরা 6.4 আলোচনা করব, দ্য মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন মেথড, সেটা ইউজ করা যায় যেখানে কম্পিউটার প্রোগ্রাম অ্যাভেলেবেল না। In this book, the results from structural analysis will be given in all examples and problems. The reader will not be required to perform analysis. If the bending moment and axial force are from second order analysis, you can go straight to the interaction equations from AISC specification chapter 8. তখন আমরা গত ক্লাসে যে ইন্টারঅ্যাকশন ফর্মুলা শিখেছি সেখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, প্রোভাইডেড দ্যাট দিস মোমেন্টস অ্যাক্সিয়াল লোডস আর ফ্রম সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস। কিন্তু এমন যদি হয় যে আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস থেকে যে মোমেন্ট পেয়েছি সেটা নিয়ে আসছে এখানে, দ্যাট মিনস মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ফর এক্সাম্পল, সেখান থেকে মোমেন্ট পেয়েছি যা সেটাই দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাকে এই যে আহ, এই মোমেন্ট ম্যাগনিফাই করে ব্যবহার করতে হবে, মোমেন্ট ম্যাগনিফাই করে তারপরে ডিজাইন করতে হবে। ইফ দ্য required extents are from the first order analysis, the moment amplification method, come on, an approximate second order analysis given in appendix 8 can be used. This moment method will be covered in detail in the following sections. তো এই বইয়ে আমরা আসলে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন মেথড ইউজ করব, ঠিক আছে। এইটার উপরে আলোচনা করে আমরা আজকে ছোট্ট একটা এক্সাম্পল দেখে শেষ করব। এটা আসলে কি এক আলোচনা করা হয়েছে এখানে আমরা দেখি। The moment amplification method entails computing the maximum bending moment resulting from flexural loading. That means the transverse loads or the member ends by a first order analysis, then multiplying by a moment amplification factor to account for the secondary moment. ঠিক আছে, সো এখানে আমরা মোমেন্ট ম্যাগনিফিকেশন মেথড, এটা তো কি বললাম যে ডিরেক্ট অ্যানালাইসিস মেথডের একটা অল্টারনেটিভ ওয়ে, যেটা আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনের মাধ্যমেই ব্যবহার করতে পারবো। তো সেটা আসলে কি করবে, এন্ড মোমেন্ট অথবা ট্রান্সভার্স লোডিং এর জন্য যে মোমেন্ট সেটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করে বাড়িয়ে নিবে সেকেন্ডারি মোমেন্ট এর ইফেক্ট ইনক্লুড করার জন্য। এইটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। অ্যান এক্সপ্রেশন ফর দিস ফ্যাক্টর উইল নাও বি ডেভেলপড। সো আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব যার জন্য ফিগার 6.5 আমাদেরকে আলোচনায় নিতে হবে। প্যারালাল কম্পারিজনের জন্য কংক্রিটেও যে ধরো এরকম ইকুয়েশন আছে, সেটার জন্য আমি এখানে একটু ওপেন করে রেখেছি, দেখো। কংক্রিট ডিজাইনের আমি নিলস ডেভিড ডারউইন এবং আরো যে রাইটার গান আছেন তাদের 15th এডিশনের বইটা আমি এখানে বের করে রেখেছি, ঠিক আছে। সো এটা আমার লেকচারে আছে। আমি আবারও বলছি যে কংক্রিট ডিজাইনের যে লেকচার গুলো এখানে দেখলেই দেখবা, কংক্রিটের স্লেন্ডার কলাম ডিজাইনের লেকচার 1, এখানে লেকচার 9 পর্যন্ত দেওয়া আছে, এখানে এখানে পাবা, ঠিক আছে। সো এখান থেকে দেখে নিতে পারো, এই যে এক্স্যাক্টলি এখানে আলোচনা করা আছে, দেখো লেকচার 2 তে, লেকচার 3 তে এখানে আলোচনা করা আছে
আমার মনে হয় এক্সাম্পল দেওয়া হয়েছে এইটাই বেসিক্যালি আলোচনা করা হয়েছে লেকচার 3-তে। ওয়াই ইয়েস, নির্ণয় করব, লেকচার 3-তে এটা ওয়াই আলোচনা। এফ সো এস ওয়াই নট এফ এস। ঠিক আছে, আমার মনে হয় আমরা আমাদের লেকচারে ফিরে যাই। তো তাহলে কংক্রিটেও কিন্তু আসলে সিমিলার প্রবলেম আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি সিমিলার, বাট ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা আছে। দেখো, মানে একটু ডিফারেন্ট এবং ভিন্ন ওয়েতে একই সলিউশনে পৌঁছেছে। আমার রিকোয়েস্ট থাকলেও দুইটাই প্যারালালি দেখার, যারা ভালো শিখতে চাও। তো এই ফিগারে আসলে কি হয়েছে, এটা আসলে দেখো দুই এন্ডে সিম্পল সাপোর্ট আছে এবং অ্যাক্সিয়াল লোড আছে, তার মানে এটা একটা কলাম। তো এই অ্যাক্সিয়াল লোডই আছে এখানে, আর ল্যাটারাল কোনো লোড অ্যাপ্লাই করা হয় নাই। তো সেখানে কি হচ্ছে আমরা দেখতে পারি, ফিগার 6.5 shows a simply supported member with an axial load and initial out of stressness. তো এখানে ইনিশিয়ালি এই কলামটাকে ইচ্ছা করে মনে করে এরকম বাঁকা করা হয়েছে, যেটার এক্সেন্ট্রিসিটি হচ্ছে যে ম্যাক্সিমাম মিড পয়েন্টে ই। তাহলে আমার ইনিশিয়াল কলামটাই হলো এরকম, এই যে দেখো, ইনিশিয়াল কলামই হচ্ছে এরকম একটা এক্সেন্ট্রিসিটি বা এটাকে বাঁকা করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, this initial crookedness this initial crookedness can be approximated by this sine curve, which is an exponential sine function, right? E আছে এবং sine আছে। So এখানে where E is the maximum initial displacement occurring at midspan for the coordinate system shown, the moment curvature relationship can be written as, এগুলো এটা হচ্ছে বেসিক সলিড মেকানিক্স এর ইকুয়েশন। তোমরা জানো যে কার্ভেচার ডি স্কোয়ার ওয়াই ওভার ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস এম ওয়াই ওভার ইআই। আর এই যে ইকুয়েশন যেটা লেখা যায়, সেটা আসলে তুমি এখানে জাস্ট এক্স এর মান 0 বসাও। এক্স এর মান দেখো কোথা থেকে নিতে হবে, এক্স এর মান হচ্ছে এই যে এই অরিজিন থেকে শুরু, এক্স এর মান 0 বসাও, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট ওয়াই যেটা ওয়াই নট বা ই, এটা কত হবে, 0 হবে। আবার এখানে যেখানে এক্স ইকুয়াল টু এল, সেখানে এটা কত হবে, 0, মানে বাউন্ডারি কন্ডিশন যদি বলি। আবার যেখানে এক্স ইকুয়াল টু L/2, সেখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু ই। তো এই তিন ধরনের বা সব ধরনের বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে এরকম একটা ইকুয়েশন হচ্ছে যে এটা, ঠিক আছে। তুমি এক্স এর ভ্যালু 0 বসাও, দেখো ওয়াই নট ইকুয়াল টু 0 আসবে। আবার এক্স এর ভ্যালু এল বসাও, দেখো এল এল কেটে গেলে সাইন পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, মানে 0, সেটাও কিন্তু 0। তার মানে দুই এন্ডে বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। আর যদি L/2 বসাই, তাহলে sin π/2 মানে 1, তার মানে এখানে আসবে কি, এই যে ই, দেখো ই, তাহলে ওয়াই নট যেটা ম্যাক্সিমাম মিড স্প্যানে ই, সেটাই আসে। তার মানে এই কোয়েশনটা কিন্তু ওই এটার যে ইনিশিয়াল ক্রুকওয়েডনেস সেটাকে এক্সপ্লেইন করে এক কথায়, ঠিক আছে। সেটাই হচ্ছে এই ইকুয়েশন। আবার এই কার্ভেচারের ইকুয়েশন হচ্ছে এটা। তো এখান থেকে আমরা আহ দেখো এই দুইটা ইকুয়েশন কি ইউজ করে কিভাবে আমরা ফর্মুলাতে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরে চলে যাব, সেটা আমরা দেখতে থাকি। The bending moment, the bending moment M is caused by the eccentricity of the initial axial load P with respect to the axis of the member. তাহলে মেম্বার মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এখানে আসলে কত হবে? This eccentricity consists of the initial crookedness y naught plus additional deflection y resulting from the bending, ঠিক আছে। সো ইনিশিয়াল ক্রুকেডনেস তো এই যেখানে এক্স ডিস্টেন্স দূরত্বে, ধরো সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে, যে এক্স ডিস্টেন্স দূরত্বে এখানে এই ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াই নট। তার সাথে আরো যোগ হবে এই যে বেন্ডিং এর কারণে অ্যাডিশনাল যে ডিসপ্লেসমেন্ট হবে, সেটা হচ্ছে এখানে ওয়াই দেখা হয়েছে। এই যে দেখো, আমার মনে হয় এখানে ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে, ওয়াই হচ্ছে অ্যাডিশনাল মোমেন্ট, ঠিক আছে। সো at any location the moment is m equal to p into y plus y naught. Substituting this equation into differential equation we obtain, এখন আমরা যদি m equal to এই যে এইটা উপরের ইকুয়েশনে বসিয়ে দেই, এই m equal to এই যে এখানে বসিয়ে দেই, তাহলে p নট ইন্টু y প্লাস y, p প্লাস y নট ইন্টু y নট প্লাস y এরকম হবে। আবার সেটাকেও যদি উপরের ইকুয়েশনে বসাই, তাহলে আলটিমেটলি এই যে এই ইকুয়েশন পেয়ে গেলাম। তো এখানে টার্ম গুলা রিঅ্যারেঞ্জ করার পরে এই ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আর এইটা আসলে দেখো, হুইচ ইজ অ্যান অর্ডিনারি নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই আছে, তাহলে এটা নন হোমোজিনিয়াস। যদি শুধু এক্স বা ওয়াই টার্ম থাকতো তাহলে হোমোজিনিয়াস হতো। আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, দেখো ডি এর উপরে স্কোয়ার আছে, এক্সকিউজ মি, বিকজ ইট ইজ আ সেকেন্ড অর্ডার ইকুয়েশন দেয়ার আর টু বাউন্ডারি কন্ডিশনস for the support condition shown
the boundary conditions are at x equal to 0, y is equal to 0, again at x equal to l, y is equal to 0. তো এইটা স্যাটিসফাই করে, এই বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে তেমন আরেকটা ইকুয়েশন হচ্ছে, দেখো এই যে একই আগেরটার মতোই, y ইকুয়াল টু বি ইন্টু সাইন পাই এক্স ওভার এল, যেখানে এই যে বি টার্মটা হচ্ছে বেসিক্যালি, এই বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আমি আমি একটু পড়ে যাই তাহলে ক্লিয়ারলি বুঝতে আরো সহজ হবে। That is, the displacement is zero at each end. A function that satisfies both differential equation and the boundary condition. আমি প্রথমে যেটা দেখিয়েছি যে ইনিশিয়াল ক্রুকেটনেস জন্য, সেটাও এখানে এই। এখন এই b এর ভ্যালুটা আমরা এই যে নির্ণয় করে নিতে পারবো। Where b is a constant, substituting into differential equation we get এই y equal to এইটা এই উপরের ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে বসাবো, ঠিক আছে, y এর জায়গায় এটা বসাবো তাহলে, এবং রিঅ্যারেঞ্জিং দ্য ডিফারেন্সিয়াল টার্ম যদি আমরা বসাই, এরকম একটা ইকুয়েশন পেলাম যেখান থেকে বি ইকুয়াল টু, এই যে দেখো এরকম একটা টার্ম পাবো, সেটাকে সিম্পলিফাই করলে এরকম পাবো, তাকে আরো সিম্পলিফাই করলে বেসিক্যালি এরকম পাচ্ছি, যেখানে যে পাই স্কোয়ার ইআই ওভার এল স্কোয়ার, এটা হচ্ছে আমার ইউলার বাকলিং লোড পিই, হয় P is equal to pi square EI over L square, the Euler buckling load. এটা মেকানিক্স অফ সলিডস এ তোমরা জানো, আমার লেকচারে আলোচনা করা আছে, চাইলেই দেখে নিতে পারো, কংক্রিট লেকচারও এটা আলোচনা করেছি। সো y ইকুয়াল টু বি সাইন পাই এক্স, যেখানে b এর ভ্যালু হচ্ছে আমরা পেলাম যে e ওভার পি, পি নট ওভার পি মাইনাস ওয়ান ইন্টু সাইন পাই এক্স। আবার m ইকুয়াল টু আমরা p ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই জানি। সো এখানে এই যে y এর ভ্যালু যদি বসাই তাহলে দেখো এই টার্মটা পাই, এবং এখান থেকে এম এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো কোথায়, যেখানে এক্স ইকুয়াল টু এল এর ভ্যালু এল বাই টু হবে, রাইট, ম্যাক্সিমাম মোমেন্ট হবে এক্স ইকুয়াল, যেখানে এল এক্স ইকুয়াল টু এল বাই টু। তো সেটা বসালে এম ম্যাক্সটা সিম্পলিফাই হয়ে আলটিমেটলি যে এই ফর্মে আসলো, এ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই এম ম্যাক্স, এই যে এম ম্যাক্স ইকুয়াল টু ইনিশিয়াল যে মোমেন্ট বা এন্ড মোমেন্ট, সেটা তার সাথে আর একটা ফ্যাক্টর দ্বারা এখানে গুণ। তো এইটা আহ, এই যে যে ফ্যাক্টরটা দেখো, এই ফ্যাক্টরটাকেই আমরা বলছি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পি ওভার পিই, ঠিক আছে। তো এই এম নটটা হচ্ছে, হোয়ার এম নট ইজ দ্য আনএমপ্লিফাইড ম্যাক্সিমাম মোমেন্ট। In this case, it results from initial crookedness, but in general, it can be the result of transverse loads or end moments. তো এটা ট্রান্সভার্স লোড থেকেও মোমেন্ট আসতে পারে, এন্ড মোমেন্ট থেকেও আসতে পারে, অথবা ইনিশিয়াল ক্রুকেডনেস থেকেও আসতে পারে, এম নট যেটা, এটাকে আমরা বলছি প্রাইমারি মোমেন্ট। তো এই প্রাইমারি মোমেন্টকে এই যে ওয়ান ওভার ওয়ান মাইনাস পি ওভার পি নট এই ফ্যাক্টর দ্বারা গুণ করব, যাতে করে এই মোমেন্টটা বেড়ে একটা বড় মোমেন্ট হয়। আমরা দেখবো যে এই যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পি ওভার পি ই, এটা হচ্ছে একের চেয়ে অলওয়েজ বড় হবে, কারণ পি ওভার পি নট এটা হচ্ছে স্মল হবে, পিটা হচ্ছে ইলাস্টিক লোড, যে লোডে এটা বাকল হয় তার চেয়ে আমরা ডেফিনেটলি কম লোড অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে একটা এই রেশিওটা হবে লেস দ্যান ওয়ান, ওয়ান থেকে সেটা বাদ দিলে এটা স্মল হবে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই less than 1, that the resultant will be more than 1, so it will be, the moment m naught will be magnified. Because the member deflection corresponds to a buckled shape, the axial load corresponds to a failure load, that is a load corresponding to an LRFD formulation. Therefore, the amplification factor should be written as 1 divided by PU over PE. So LRFD এর জন্য এটাই যেটা ডিরাইভ করলাম সেটাই হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, আর ASD এর জন্য এটাকে আসলে একটু মডিফাই করে নিতে হবে, ঠিক আছে, যেটা আমরা পরে এসডির জন্য আসলে আমরা তেমন আলোচনা করব না, আমি এলআরএফডিটাই দেখছি। সো এইটাই হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আমি তোমাদেরকে কংক্রিটের বইয়ে যেভাবে দেওয়া আছে সেখানেও একটু এটা দেখাতে চাই। কংক্রিটের বইয়ে আসলে এখানে এন্ড মোমেন্ট দেওয়া আছে, দেখো এন্ড মোমেন্ট দেওয়া আছে ইনিশিয়াল ক্রুকেডনেসের জায়গায়, আবার এখানে এই যে এন্ড মোমেন্ট এম নট যেটা দেওয়া আছে সেটা প্লাস হচ্ছে এখানে ল্যাটারাল লোডের কারণে এই যে পি ডেল্টা ইফেক্ট আসলো, প্লাস পিওয়াই ইত্যাদি, এখানে আমাদের ডিটেল আলোচনা আছে, আমার ওই লেকচার দেখে নিতে পারো। বাট এখানেও যে একই ম্যাগনিফিকেশন মেথড ব্যবহার করেছে সেটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি, দেখো এই যে এম ম্যাক্স ইকুয়াল এম নট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই পি মাইনাস পিসি। সো এই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পি ওভার পিসি ইজ দ্য মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, আর স্টিলেই আমরা এটাকে বলছি মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে।
সো প্যারালালি রিইনফোর্সড কংক্রিট এবং স্টিলের এটা দেখলে আমার মনে হয় তোমাদের মনে রাখাটা সহজ হবে এবং স্টিল এবং কংক্রিট ডিজাইনের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে। সো এটা আমি রিকমেন্ড করলাম প্যারালালি দুইটা দেখার জন্য। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শেষ করব। এক্সাম্পল 6.2, যেখানে আসলে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলা হচ্ছে। আমরা এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরই ব্রেসড ফ্রেম এবং আনব্রেসড ফ্রেমের জন্য কত হবে এবং একটু ডিফারেন্ট হবো আমরা দেখব, সেটা নেক্সট ক্লাস থেকে আরো সামনের দিকে আলোচনায় আসবে আমাদের। সো জাস্ট সিম্পলি এখন পর্যন্ত যা শিখলাম সেটা দিয়ে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ক্যালকুলেশনের একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 6.2, ইউজ এক্সপ্রেশন 6.7। 6.7 বলতে এই যে এটা আমরা যে ইকুয়েশন সর্বশেষ দেখলাম, use expression 6.7 to compute the LRFD amplification factor for the beam column of example 6.1। 6.1 এ বলতে আমরা যে গত ক্লাসে যে 10/49 একটা সেকশন, সেটার অ্যাডিকুয়েসি চেক করেছি, সেইটারই প্রপার্টি গুলো নিয়ে এখন বলছে যে এটার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর কত ক্যালকুলেট করো। তো সলিউশনে আমরা কিভাবে বের করব, ওটার আলটিমেট লোড তো আমরা পেয়েছিলাম, পিইউ জানি যে আমাদের আলটিমেট লোড 200.4 কিপ যে ছিল। আমার বিশ্বাস আগের লেকচার দেখে থাকলে মনে আছে, না থাকলে আমি দেখাচ্ছি। যে গিভেন লোড ছিল, অ্যাক্সিয়াল লোড যা দেওয়া ছিল, তার থেকে আমরা তার অ্যাক্সিয়াল ফোর্স পেয়েছিলাম পিইউ ইকুয়াল টু এলআরএফডি তে পিইউ ইকুয়াল টু 200.4 কিপ। ঠিক আছে, এখন আমার তাহলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ক্যালকুলেটর করার জন্য এটার ইউলার লোড ক্যালকুলেট করতে হবে, ইউলার বাকলিং লোড পিসি, অথবা এখানে পিই বলেছে, কংক্রিটে পিসি বলেছে আর এই স্টিলে পিই বলেছে। ঠিক আছে, since the Euler load PE is part of an amplification factor for a moment, it must be computed for the axis of bending, which in this case is the x-axis. এটা আবার অবশ্য মনে রাখার বিষয় যে আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে বাকলিং লোড ক্যালকুলেট করব, এক্স না ওয়াই। সো এখানে ডেফিনেটলি যে অ্যাক্সিসে বাকলিং কনসিডার করব সেই অ্যাক্সিসে আমাকে পি ক্যালকুলেট করতে হবে। In terms of effective length, the Euler load can be written as পাই স্কোয়ার ইআই ওভার কে এল স্কোয়ার, যেখানে কে টা হচ্ছে 1। দেখো মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এখানে আমরা সামনে দেখবো, এখানেও আসলে বেসিক্যালি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর 1ই থাকবে, বাট স্টিফনেসটা রিডিউস করে নেওয়া হবে। সো এখানে আপাতত সেই স্টিফনেস রিডাকশনের পর্যন্ত আসি নাই আমরা। পাই স্কোয়ার ই হচ্ছে স্টিলের জন্য 29,000 কেএসআই, আইএক্স এটা ডাইমেনশন টেবিল থেকে নিয়ে আসতে হবে 272 ইঞ্চ পাওয়ার 4। যে 10/49 যে সেকশন, W10/49 সেকশন, তার জন্য ডাইমেনশন টেবিল থেকে, AISC ডাইমেনশন টেবিল থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া IX এটা পাবো 272 ইঞ্চ পাওয়ার 4। আর এল হচ্ছে 17 ফিট, এটা ওই ফিগারে দেওয়া আছে আগের এক্সাম্পলের ফিগারে, ইন্টু হচ্ছে 12 ইঞ্চিতে নেওয়ার জন্য। সো আমরা এটা পেবো ডেফিনেটলি কিপে 1871 কিপস। তাহলে LRFD তে আমার এই মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এটা আসবে, দেখো 1.1.12। এটা অবশ্যই 1-এর চেয়ে বড় হবে অলওয়েজ। ঠিক আছে, তোমার চিন্তাও করতে হবে না যেটা অনেক চেয়ে ছোট হয়ে গেল কিনা। হুইচ ইজ হুইচ রিপ্রেজেন্টস এ 12% ইনক্রিজ ইন বেন্ডিং মোমেন্ট। সো দেখো আমরা আগের এক্সাম্পলে কিন্তু এই সেকেন্ডারি মোমেন্ট কনসিডার করি নাই। ঠিক আছে, অথচ দেখো এই অ্যাপ্লাইড যে মোমেন্ট সেটার এখন 12% আরো বেশি হয়ে যাবে। আমি আমরা চেক করে দেখতে পারি যে তাহলে আগের সেকশনটা কি স্যাটিসফ্যাক্টরি থাকবে নাকি থাকবে না, হয়তো এটা আনসেফ হয়ে যেতে পারে, ওই লোডের জন্য হয়তো আরো বড় সেকশন প্রয়োজন হতে পারে, আমরা চেক করে দেখতে পারি চাইলেই। দ্য অ্যাম্প্লিফাইড প্রাইমারি এলআরএফডি মোমেন্ট ইজ, দেখো আগে ছিল মোমেন্ট হলো এমইউ এক্স, যেটা 107.1 কিপ ফিট, সেটাকে এখন নিতে হবে কত, 120 ফিট কিপ। ঠিক আছে, তো এই যে উপরের ডিজাইনে দেখো, আগের ডিজাইনে এমইউ এক্স যেটা, এমইউ এক্স আমরা এখানে এমইউএক্স নিয়েছিলাম কত, 107.1, সেটা এখন কি হবে 120। নো, স্টিল এটা আমার মনে হয় 0.95 এর চেয়ে ছোটই হবে। আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখতে পারি, দেখি কত হয়। 120 ডিভাইডেড বাই 226.5, দ্যাটস 0.52 ইন্টু 8/9 প্লাস 200.4 ডিভাইডেড বাই 400, সো দ্যাটস
Oops, আমার মনে হয় কোথায় আমি ভুল করেছি। ইয়েস, ব্র্যাকেটে ভুল করেছি, সরি। 120 divided by 226.5 into 8 by 9 plus 200.4 over 405. So that's 0.96. Still it's safe. But এমন হতে পারে যে অনেক সময় মোমেন্ট ম্যাগনিফিকেশন 40% পর্যন্ত হতে পারে। আমরা রিইনফোর্স কংক্রিটে দেখেছি যে মোমেন্ট ম্যাগনিফিকেশন সর্বোচ্চ 40% পর্যন্ত অ্যালাউ করা যাবে। যদি সেটার চেয়ে বেশি বড় হয়ে যায় তাহলে তোমাকে সেকশন চেঞ্জ করে বড় সেকশন নিতে হবে, যাতে করে এই ম্যাগনিফিকেশনটা কম হয় এরকম। তো হ্যাঁ, এনিওয়ে আমার মনে হয় একটা ভালো ট্রিটমেন্ট পেলাম। সো আজকের ক্লাসে পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা যে ব্রেস্ট ফ্রেম, আনব্রেস্ট ফ্রেম এদের জন্য মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর আরো বেটার ট্রিটমেন্ট দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা আসলে ব্রেস্ট ফ্রেমই দেখবো, ঠিক আছে? ব্রেস্ট ভার্সেস আনব্রেস্ট ফ্রেম, এবং এরপরেই সামান্য একটু আলোচনার পরেই মেম্বার্স ইন ব্রেস্ট ফ্রেম, তার সেখানে এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, যেটাকে আমরা পরে সিএম বলবো, দেখবা এই সিএম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? এই যে সিএম চলে আসবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।